সত্যি বলে সত্যিই কিছু নেই, নাকি যেটা সত্যি সেটাই ভ্রম? আজ আমরা সেই গল্পেরই দুই অভিনেতা থেকে জেনে নেব সত্যিটা আসলে কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সুহত্র মুখোপাধ্যায়। কলকাতা টিভিতে দুজনকেই স্বাগত। ধন্যবাদ। রাহুল, তো প্রথমে তোমার কাছে যাই। এই সিনেমাতে পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় যে সিনেমা, এই সিনেমাতে তোমার যে লুক, এই লুক একটা আলাদা কথা বলছে। এই লুকটার পিছনের স্টোরিটা ছোট করে একটু যদি বলো। আমার চরিত্রের নাম সাদিক। এবার সাদিকের একটা ডিস্টিংক্ট ছোটবেলা আছে, যেটা কারোরই তো ব্যাক স্টোরি সেভাবে দেখানো হয়নি, এগুলো সবই ঘটনাচক্রে পাওয়া চরিত্র। তাও সাদিক সম্বন্ধে যেটুকুনি বোঝা যায়, তার ছোটোবেলায় সে বস্তিতে থেকেছে, তার রেল লাইনের ধারে বস্তি ছিল এবং সেই বস্তিতে সে রীতিমতো খুঁড়ের সাথেই বড় হয়েছে, খুঁড় এবং সমাজের অন্য স্তরের মানুষদের সাথে মিশেছে এবং সেগুলো কথাবার্তায় প্রকাশ পায় এবং লুকেও আছে। দেখবে ভুরুর এখান দিয়ে একটা কাটা দাগ, যেটা ওর শৈশবের কিছু স্মৃতি বহন করে। তো লুক নিয়ে এটুকুনি বলার যে আজকে সাদিক হয়তো একটা এলিট পরিবেশে মিশছে, যেখানে উচ্চপদস্থ কর্মচারী, মানে যে চরিত্র কৌশিক সেন করছেন, বা বড় বড় পদের কৌশিক গাঙ্গুলি, বা বড় পরিবারের সুহত্র আবির যে চরিত্র, তাদের সাথে মিশছে। কিন্তু শৈশবটা এই এলিটদের সঙ্গে থাকার ছিল না, শৈশবটা ছিল একেবারেই সমাজের অন্য স্তরের মানুষদের সাথে। এইটুকুনি বলার। শৈশবের কথা যখন তুললে, তোমার এমন কোনো শৈশবের স্মৃতি যেটা তুমি এখনো, মানে শৈশবে প্রত্যেকটাই কিছু কিছু স্মৃতি আমাদের মনে থাকে, তোমার জীবনের একটা স্মরণীয় স্মৃতি শৈশবে? আমার শৈশবের একটা মজার স্মৃতি আছে, যেটা আমি আজকে খুব আনক্যানি লাগে। আমি আমার জীবনের প্রথম বেস্ট চাইল্ড অ্যাক্টর আমার ক্লাস 5-এ পাই, এবং সেটা আমি পেয়েছিলাম অনিল চট্টোপাধ্যায়ের হাত থেকে। এবং তারপর আমি অভিনয় করার পর থেকে অনেকেই আমাকে বলেছে আমি নাকি অনিল চট্টোপাধ্যায়ের মতন দেখতে, এবং অনিল চট্টোপাধ্যায়ের মতন আমার কিছু ভাবভঙ্গি মেলে। আমি মেঘে ঢাকা তারাতেও অনিল চট্টোপাধ্যায় করি। তো এটা আমি পেয়েছিলাম প্রসঙ্গ রুগ্নশিল্প বলে একটি নাটক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে, স্ট্রিট ড্রামা থিয়েটারে আমাদের দলের তরফ থেকে বাবার নির্দেশনায় আমি নাটক করেছিলাম। যেহেতু ওটা বামপন্থী সংগঠন করে, আর অনিলবাবু বামপন্থী ছিলেন, ওনার হাত থেকে প্রাইজ পেয়েছিলাম। এটা আমার আজকে খুব মনে হয় কি আশ্চর্য একটা প্রারব্ধ ঘটনা বলা চলে, যে অনিলবাবুর সাথে আমি জুড়ে গেলাম। সুহত্রর কাছে যাই। সুহত্রর অভিনয় জীবনে আসা কি? অভিনয় জীবনে আসা মানে খুবই অদ্ভুতভাবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে একজনের সাথে আলাপ হয় এবং সে আমাকে ডাকে অডিশন নেওয়ার জন্য, এবং সেখানে যাই। মানে জাস্ট তখন গেছিলাম পড়াশোনা থেকে পালানোর জন্য, এবং সেখানে গিয়ে এক্সারসাইজ দিয়েছিল, একটা ডায়লগ দিয়েছিল, দিয়ে কত রকমভাবে বলতে পারবে। তো সেটা বলতে বলতে দেখি বেশ অনেক রকমভাবে বলতে পারছি, এবং যেটা বললাম সঙ্গে সঙ্গেই যারা ছিল ওখানে তারা বলছে বাহ ভালো, খুব হাততালি দিল। তো আমার ওটাই আর কি প্রথম সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে আমার নেশাটা লেগেছিল, যে একটা জিনিস করলাম এবং সেটার রিয়াকশান সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে। মানে কোনো কাজ তার আগে অবধি আমি জীবনে হয়নি এরকম, যেটা আমি করেছি এবং সঙ্গে সঙ্গে মানুষ বলছে যা ও ভালো কাজ করলি। তো ওটা থেকে প্রথম আর কি নেশা হয়। তারপরে আস্তে আস্তে মানুষের সাথে পরিচয় এর থ্রু দিয়ে ওর সাথে, ওর থ্রু দিয়ে ওর সাথে, তো প্রত্যেকেই প্রেমে পড়ে যাই কাজটা। আমি তো শুধু এজন্যই বললাম, আরে ছাড়ুন তো, যে রাজ্যে এসে জুড়ে বসেছেন সেটার ভাষাটা অ্যাটলিস্ট ঠিক করে বলুন। জীবনের প্রত্যেকটা ডিসিশন কোনটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনটা ইমোশনাল, কোনটা প্রেজুডিসড, কোনটা নিউট্রাল, কিন্তু ক্লিনিক্যাল হতে হবে ভার্ডিক্ট দেওয়ার সময়। তোমার প্রথম প্লেব্যাক, সেটা একটা গোয়েন্দা ছবি, সেই গল্পটা। প্লেব্যাক নয় ওটা, ঠিক ওটা মানে যেই চরিত্র, মানে ছবিটি অরণ্যের প্রাচীন প্রবাদ বলে দুলালদার পরিচালনায়, সেখানে যে চরিত্রটি রয়েছে, সেই চরিত্রটি একটি সিনে নিজের মনে খামখেয়ালি অবস্থায় একটা গান গাইছে, সেই গানটা আমার খালি গলায় রয়েছে, সেটাকে ঠিক প্লেব্যাক বলা যায় না আর কি। তবে হ্যাঁ আর কি করেছি। তবে মানে ট্রিভিয়া, আমার এখানেও এই ছবিতেও একটা সেরকম একটা সুযোগ হয়েছে।
সেটা আমরা কি পর্দাতেই দেখতে পাবো নাকি দর্শকরা এখন না, ছবিতেই রয়েছে সেটা আর কি, সেটা ওইরকম একটা সিচুয়েশনে রয়েছে এরকম টাইপের। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রাহুল দা, 12 জন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করেছে, তার মধ্যে তুমি একজন। বলবে সেটা দিয়ে তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? যে 12 জনের কথা হচ্ছে, আমি বলবো আমি বাদ দিয়ে 11 জন। তারা যেহেতু মূলত অভিনেতা এবং স্টারডমের ব্যাগেজটা তাদের মধ্যে নেই, তাদের ইনসিকিউরিটিও নেই, ফলে কোনো সিনে সুহত্র বেশি ডায়লগ পেয়ে গেলে আমার ইনসিকিউরিটি হবে না, বা কোনো সিন আমি ভালো করলে সুহত্র আনন্দ হবে। তো যখন, এবং এটা ও সামনে আছে বলে ওর কথা বললাম, এখানে ঋত্বিক থাকলেও ঘটনাটা এক, অনির্বাণদা থাকলেও ঘটনা এক, সবাই থাকলে ঘটনাটা এক। এটা পুরো সিকিউরড একটা 12 জনের টিম, এবং আমাদের একটা একসাথে রিহার্সাল করা হয়েছে 7 দিনের, তাতে একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা সব ছবিতে করার সুযোগ হয় না। এবং 12 জন থ্রু আউট 12 মানে প্রত্যেকটা সিনে আছে। আমি আনসাম্বল আগেও করেছি, আমি জুলফিকারেই একটা বিশাল আনসাম্বল করেছি, তাতে বুম্বাদা ছিল, দেব ছিল, পরম ছিল, যিশুদা ছিল, কিন্তু সেখানে মানে এতজন প্রত্যেকটা সিনে উপস্থিত ছিল না, তার মধ্যে একটা ভাগাভাগি হতো, কখনো আমি আর যিশুদা আছি, কখনো আমি আর বুম্বাদা আছি, কিন্তু এখানে 12 জন 12টা মানে 12টা স্তম্ভ প্রত্যেকটা সিনে উপস্থিত, ফলে এই আনসাম্বলটাতে কাজ করার মজা আলাদা। আর আমি অনেকে বলে যে সামনে বড় অভিনেতা দেখলে তারা টেনশনে পড়ে, আমার খুব উজ্জীবিত লাগে। আমার মনে হয় পাশে ভালো অভিনেতা থাকলে ভালো অভিনয় করা সহজ হয়, কারণ এটা ফুটবলের মতন, পাস যত ভালো হবে তত ভালো গোল হবে, এটা একা করা সম্ভব নয়। তো আমি খুব উজ্জীবিত ছিলাম এবং ফল মনে হচ্ছে ভালো এসেছে। ডোন্ট ইউ ফিল দ্য প্রেশার? মানে লোকের বাঁচা মারা তোমার হাতে ভাই। আর এই জন্যে 1973 সালে ভারতবর্ষ থেকে জুরি সিস্টেমটাকে তুলে দেওয়া হয়, কারণ এই 12 জন জুরির পার্সোনাল বায়াস একটা ভার্ডিক্টকে 12 গুণ ডেঞ্জারাস করে তোলে। 12 জন অভিনেতা, সুহত্রর কাছে যাই, 12 জন অভিনেতা প্রত্যেকের সাথে তুমি এর আগে কাজ করেছো এরকমটা নয়, অনেকেই নতুন। তো কতটা শিখলে আর কতটা দিতে পেরেছো বলে মনে হচ্ছে? আবার মাস্টার ক্লাস। সত্যি মাস্টার ক্লাস আমার কাছে, সত্যিই মাস্টার ক্লাস। মানে এতজন, মানে বিশেষ করে কিছু কিছু মানুষ যাদের সাথে কাজ করার মানে আগে ইচ্ছে ছিল বহুদিন ধরে, কৌশিক গাঙ্গুলি যেমন, কৌশিক সেন, বাকি সবার সাথে, রাহুলদার সাথে আগে কাজ করেছি, অনির্বাণদার সাথে আগে কাজ করেছি, ঋত্বিকদার সাথে কাজ করেছি। ঋত্বিকের সাথে তোর একটা মানে উত্তম সুচিত্রা জুটি হয়ে গেছিল ঘোড়ার সময়। হ্যাঁ, তো মানে সব অনেকের সাথেই কাজ করেছি, অনেকের সাথে কাজ করা হলো প্রথম, যেটা আর কি মানে হয়েছে যে আমি অনেক কিছু শিখতে পেরেছি এই কাজটা করতে গিয়ে, এবং সেইগুলো আমার কাছে থেকে যাবে। এবং আরেকটা কি জিজ্ঞেস করলে? এটাই, কেমন শিখলে আর কতটা দিতে পেরেছো? আচ্ছা, কতটা দিতে পেরেছি এটা তো সৃজিত দাই বলতে পারবে কতটা দিতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। ওর হয়ে আমি বলছি হ্যাঁ। যে সুহত্রকে সম্মান দিয়ে বলছি, বাকিরা তো ওর থেকে অনেক সিনিয়র এবং তাদের অভিনয়ের একটা পূর্ব ইতিহাস আছে যেটা দর্শক জানে। সেখানে ও মূলত ওটিটি দেবভব, মানে ওটিটিতেই ওকে বেশি দেখে। কিন্তু যখন মানুষ হল থেকে বেরোবে তখন আবিরকে নিয়ে বেরোবে, মানে ওর চরিত্রটার নাম আবির। আবিরকে 12 জনের সাথে আলাদা করে চোখে পড়ার মতন করে নিয়ে বেরোবে এবং অনবদ্য। রাহুল আমাকে ভালোবাসে তাই বলছে, সবাই অভিনয়ের বিষয় না, ভালোবাসা যায় না, সবাই ভালো। অভিনয়ের বিষয়ে ভালোবাসা যায় না, ওখানে সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে, সত্যি বলে কিছু নেই। তো হ্যাঁ, মানে আমি চেষ্টা করেছি, এবং যেটা রাহুলদা বলছিল যে মানে ভালো কো অ্যাক্টার হলে খেলাটা অনেক সোজা হয়ে যায়। তখন মানে এমন কিছু অনেক সময় এমন ঘটনা ঘটে যেটা ভাবিও নি চরিত্রটা সম্বন্ধে, সামনের কো অ্যাক্টার সে এমন একটা কিছু বললো তার ডায়লগের মাধ্যমে, আমার ভেতর থেকে এমন একটা কিছু রিয়াকশান চলে এলো যেটা আমি এক্সপ্লোর করিনি। তো এত ভালো ভালো অভিনেতা, বাঘা অভিনেতা থাকার জন্য সেটাও আমার পক্ষে মানে অন্য রকম এক্সপিরিয়েন্স হয়েছে। সৃজিতদার সঙ্গে কথা হচ্ছিল, সৃজিতদা বলছিল যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের উনি ফ্রিডম দিয়েছেন,
মানে ডায়লগের ক্ষেত্রে হোক, ডাবিংয়ের ক্ষেত্রে হোক, সেইটা নিয়ে তুমি যদি তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। একদমই তাই। আমার তো সৃজিতদার সাথে প্রথম কাজ, আমি এর আগে জানি না মানে সৃজিতদা কীরকমভাবে শ্যুট করতো, এবং এই কাজটা শ্যুট করতে গিয়েও দেখেছি যে এই কাজটা ইটসেলফ এখন মানে একটা এক্সপেরিমেন্টাল কাজ। কারণ সব সিনে 12 জন একসাথে রয়েছে এবং লোকেশন চেঞ্জ হচ্ছে, একটাই সিন, 4-5 পাতার সিন, সেই সিনটা 4বার 5বার হলেও সিন শেষ হয়ে গেল। মানে আমরা এমন তথাকথিত যেরকম সিন হয় যে আগে ভেঙে এটা ভাঙলাম, ভেঙে এদিকে গেলাম, ভেঙে ওই দিকে গেলাম, ছোটো ছোটো পার্ট করে নিলাম, সেরকমভাবে শ্যুট হয়নি। এখন একটা থিয়েটার প্রোডাকশন যেরকমভাবে হয় সেরকমভাবে শ্যুট হয়েছে, শুধু ফরম্যাটটা আলাদা, এখানে ক্যামেরা আছে। তো সেইটা শ্যুট করতে গিয়ে আমার মানে নতুন এত দিন ধরে যা কাজ করছি সেটার সাথে একদমই খাপ খায় না, সেটা নতুন একটা এক্সপিরিয়েন্স। এবং আর ওই স্বাধীনতার কথা যেটা অনেক সময় বলেছে, সুমাত্র তুই এই সিনটাতে কিভাবে হাঁটবি ভাবছিস, আচ্ছা, বা আমাকে বলছে তুই এইটাতে কি করবি ভাবিস, আমাদের হাঁটা দেখে সেই অনুযায়ী ক্যামেরা প্লেস করেছে সৃজিতদা, এতটাই স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, সৃজিতদার সাথে কথা হচ্ছিল যখন, সৃজিতদাও বললেন যে পুরোপুরি ফ্রিডম দেওয়া হয়েছে যাতে অভিনেতা অভিনেত্রীরাও কাজ করতে খুব কমফোর্টেবলি কাজটা করতে পারে আর কি। তুমি এর আগে নাটকও যেমন করেছো, সেরকম পাশাপাশি ধারাবাহিকও করছো, ওয়েব সিরিজ প্লাস সিনেমা যাত্রা করেছি। হ্যাঁ, তো তো প্রত্যেক মানে অভিনয় তো করতে হয়, কিন্তু আলাদা আলাদা মানে কিছু না কিছু তো ভাগ থাকে, সেই ভাগটা কিভাবে মানে মাথায় রাখো? ওটা আমাদের শরীর করে দেয়। যেই আমি দেখবো যে আমার 5000 দর্শকের জন্য অভিনয় করতে হচ্ছে, আমার এত বছর ধরে শেখা অভিনয় নিজের থেকে তার প্রজেকশন বাড়িয়ে দেবে। মানে এইটা কি বলতো, একটাই ফ্যান আছে, তুমি সেটা 5-এ কখন চালাবে, কখন 4-এ চালাবে, কখন 3-এ চালাবে, কখন 2-এ চালাবে, কখন 1-এ চালাবে, নিজেকে তো প্রিপেয়ার করতে হয় তার জন্য। ওটা তোমার শরীর, তোমার জাস্ট 2 মিনিট লাগে ওইটা ওই ইনস্ট্যান্ট। হ্যাঁ, তুমি সুজাতা সদন আর একাডেমিতেও তোমার অভিনয় আলাদা হয়ে যায়। একাডেমি এবং স্ট্রিট থিয়েটার আলাদা, প্রত্যেকটা জিনিসের ফরম্যাট তোমার, ওই ফরম্যাট তোমাকে ডিকটেট করে, আর কিছু ডিকটেট করে না। সৃজিতদার প্রত্যেকটা সিনেমাতেই ডায়লগ প্রত্যেকটা দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নেয়। কিছু কিছু ডায়লগ থাকে, কিছু গান যেটা একদম আলাদা, মানে মানুষকে মনে স্মরণীয় করে রাখে, যেমন জাতিস্বর রয়েছে, 22শে শ্রাবণ। এই সিনেমার যে নাম মানে সত্যি বলে সত্যি কিছু নেই, সেটা 22শে শ্রাবণের গানের, তো সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, টাইটেল রূপম ইসলামের গান। এবং সত্যি বলতে সৃজিত মুখার্জির ছবি নিয়ে আর যা কিছু সমালোচনা করো, সৃজিত মুখার্জির ছবির গান নিয়ে কিছু কথা বলার ধৃষ্টতা খুব কম লোকের হবে, কারণ ভদ্রলোকের গান সম্বন্ধে সেন্স খুব ভালো, নিজে হারমোনিকা বাজান, নিজে গান করতে পারেন। তো সত্যি বলে সত্যি কিছু নেই। দেখো সৃজিতের আরেকটা টার্গেটও আছে, A to Z সবকটা অধ্যক্ষর দিয়ে ও সিনেমা বানাবে। ওর মনে হয় এসটা বাকি ছিল, সিরিয়াসলি আমি তোমাকে বলছি, মানে এসটা বাকি ছিল, তাই সত্যি বলে সত্যি কিছু নেই। এটা সৃজিত বলছেন 2013 থেকে প্ল্যান করে আসছেন, তারপর গিয়ে 2025-এ এটা এখন 3-4টে অক্ষর পড়ে আছে, ডাব্লিউ হয়ে গেল, উইঙ্কেল টুইঙ্কেল। সো এস দিয়ে সত্যি বলে সত্যি কিছু নেই। আমরা যদি দেখি তাহলে সত্যি বলে সত্যি কিছু নেই পিছনে এই একটা অ্যালফাবেট। না, এই সিনেমাটার দর্শন হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, না হলেও দিত না। যেটা সত্যি সেটাই কি ভ্রম, কি মনে হয়? অনেক সময় মানে এই যে কমেডি নিয়ে যে কথাটি চার্লি চ্যাপলিন বলেছিলেন, যে যেটা তুমি ক্লোজ শটে, যেটা তোমার দূর থেকে কমেডি মনে হচ্ছে, সেটাই ক্লোজ শটে ট্র্যাজেডি। কীরকম, ওইখানে একজন লোক কলার খোসায় পা পিছলে পড়ে গেলেন, এটা তুমি আর আমি দেখে হাসলাম, কিন্তু যে লোকটা পড়লেন তার কোমরে চোট লাগলো, তার ট্র্যাজেডি। কথায় আছে নানা মনের নানা মত, তো এই গল্পে নানা রকমের মতামত, রাজনৈতিক, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, নানা ধরনের পার্ট রয়েছে এর মধ্যে। তো রাজনৈতিক যে বিষয়টা আমি বলছি, এখানে রাজনীতিতে কি কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে এই গল্প বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে? আমার মনে হয় না। একটা আছে, একটা খুব আন্ডারলাইনিং
ধর্মীয় বিষয় আছে, কিন্তু সেটা মনে হয় না খুব একটা এফেক্ট করবে, কারণ এইখানে যে পলিটিক্সগুলো আছে সেগুলো খুবই পার্সোনাল পলিটিক্স। ওর বাবার আর ওর মধ্যে যেটা দমন পীড়নের পলিটিক্স, মানে চার্লি চ্যাপলিন সম্বন্ধে, আবার চার্লি চ্যাপলিনের কথা আসছে, লোকটাকে খুব ভালোবাসি বলে মার্লন ব্র্যান্ডো বলেছিলেন যে গড অফ অ্যান অ্যাক্টর, বিস্ট অফ আ ফাদার। মানে যত ভালো অভিনেতা নিজের ছেলেকে ততটাই দমন করে রাখতেন। ওই মার্লন ব্র্যান্ডো যেবার চার্লি চ্যাপলিনের সঙ্গে শ্যুট করলেন দ্য লাস্ট ডাচেস অফ হংকং, তখন ওনার দেখা। ঠিক তেমনই কৌশিক গাঙ্গুলি প্রচণ্ড সফল বলে নিজের ছেলেকে চাপিয়ে রেখেছে। তেমনই একটা সম্পর্ক পরমব্রতর সাথে কৌশিক গাঙ্গুলি, তেমনই একটা সম্পর্ক অনির্বাণের আর সৌরসেনীর মধ্যে। তার মধ্যে একটা প্রচণ্ড পলিটিক্স আছে। সৌরসেনী আর অনির্বাণের যে ডাইনামিক্সটা, তাতে একটা প্রচণ্ড ভাষার পলিটিক্স আছে। কিন্তু এই পলিটিক্সগুলো খুব ইন্টারপার্সোনাল, কোনোটাই সামগ্রিক নয়। হয়তো সৌরসেনী যখন অনির্বাণকে কিছু একটা কটু কথা বলছে, তখন পাশ থেকে আমি বা ও রিয়্যাক্ট করছি যে এটা ঠিক হচ্ছে না, কারণ কেউই সামগ্রিকভাবে একটা মতে যাচ্ছে না। 12 জনের মধ্যে ঝামেলা সমানে চলতেই থাকছে, তো এরকমভাবে এগিয়েছে। ফলে সামগ্রিক পলিটিক্সে আমরা কোনো এফেক্ট করবো না। মানে 12 জন যারা রয়েছেন তাদের সবাইকে আপনারা দেখেছেন, এবং তার বাইরেও আরও 2 জন আছেন, কৌশিক কর এবং নূর, তারাও রয়েছে। তো একটা খুব ভালো অনসাম্বল কাস্ট, এবং আমরা একসাথে একটা কাজ করার সুযোগ পেয়েছি, এবং একসাথে এই সেট আপে কোনোদিনও আমরা অন্তত আমি নিজে কোনোদিনও কাজ করিনি, তো আমার হয়নি। তো সেই এক্সপিরিয়েন্সটা মানে শ্যুট করার সময় সেই এক্সপিরিয়েন্সটা ইটসেলফ খুবই মানে স্যাটিসফ্যাক্টরি একটা জিনিস ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কাজ করতে গিয়ে স্যাটিসফ্যাকশান হয়, সেই কাজ দেখে দর্শকেরও স্যাটিসফ্যাকশান হবে বলে আমার মনে হয়। তো এটা বেরোনোর পরে মানুষ যাতে যায় সেই আশাই করবো, আশা করি ভালো লাগবে। 12 জন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমা কতটা দর্শকদের মনে জায়গা করে নেয় সেটাই এখন দেখার। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ঘরে 7। বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।